আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম বাইতুর রহমান মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক শিক্ষক মতবিনিময় ও পর্যালোচনা সমাবেশে উপস্থিত অত্র মাদ্রাসা পরিচালনা কর্তৃপক্ষ, শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট মেহনতি পারিশ্রমিক অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ, সবাইকে জানাই অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি কর্তৃপক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, অভিভাবক সমাবেশে যেহেতু অভিভাবকদের উপস্থিত নিয়ে অভিভাবক সমাবেশ গঠিত হয়, এই জন্য অভিভাবকদের উপস্থিত হতে অনেক কষ্টকর, কিন্তু এতটা সত্ত্বেও যেহেতু এই পৃথিবীর মূল যে জ্ঞান এবং গুণ, এটার জন্য পুরা পৃথিবীবাসীকে ত্যাগ দিতে হবে। সর্বোপরি সব কিছুর ত্যাগ দিয়ে যে জ্ঞান এবং গুণ যেই মাধ্যমে বৃদ্ধি হয় বা জ্ঞান এবং গুণের পরিচর্চা যেই ত্যাগের মাধ্যমে হয়, সর্বোপরি ত্যাগ দিয়েই এই আমাদেরকে এরকম একটি সমাবেশ বা কর্মকে সাজাতে হবে। এজন্য কষ্টকর হলেও আমাদের অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে আমাদেরকে অভিভাবক সমাবেশকে সুসজ্জিত করতে হবে এবং সাজানো গোছানো করতে হবে। আমাদের যেটা চাওয়া এবং আশা ছিল যে আমরা যতটুকু উপস্থিত হওয়ার বা অভিভাবকদের আন্তরিকতা চেয়েছিলাম, ততটুকু তেমন আশা করতে পারছি না, কিন্তু আলহামদুলিল্লাহ খুব খুশি যারা উপস্থিত হয়েছেন। আমরা ইনশাল্লাহ এটা বিবেচনায় রাখবো, সর্বোপরি ইনশাল্লাহ এটা খেয়াল রাখবো। আমরা কোনো অভিভাবক এই এলাকার বা যারা মান্যগণ্য আছে, যারা আমাদের এখানে ছাত্ররা পড়ে, প্রত্যেক ছাত্রদের কাছে আমরা কোনোদিন চাই না যে আপনারা আমাদেরকে সুস্বাদু খাবার দিয়ে ভাত দেন বা আমাদেরকে অর্থ দেন, সম্পদ দেন, মাল দেন, এরকম কিছু চাওয়ার ছিল না। আমরা এখানে আসছি, আমরা কয়েকজন শিক্ষক আছি, আমরা এই কয়েকজন শিক্ষক নিয়ে এখানে এই মাদ্রাসায় যে পাঠ দিচ্ছি গতানুগতিক মেহনতের মাধ্যমে, এটা কিন্তু একটি আজিজনগরের মধ্যে স্মরণীয় এবং মোটামুটি গ্রহণযোগ্য। এজন্য আমরা এরকম একটা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নয়নের জন্য, আরও মান উন্নয়নের জন্য এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুনাম এবং সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি অত্র মাদ্রাসা কর্তৃপক্ষ। সুতরাং আরও মান উন্নয়নের জন্য আজকের অভিভাবক সমাবেশ। তো যেহেতু অভিভাবক সমাবেশ শিক্ষার মান উন্নয়নের জন্য, তো আপনাদের সব সময় যে কোনো বিষয়ে এই মাদ্রাসা শিক্ষকদের ডাকে সাড়া দিতে হবে। যেহেতু আপনাদের কাছে তাদের কোনো ভিন্ন ধরনের চাওয়া নাই, শুধু এতটুকুই যে জ্ঞান বা শিক্ষার মান উন্নয়নের জন্য যতটুকু আপনাদের ডাকের প্রয়োজন ততটুকু ডাক দিবে এবং ততটুকু ডাকের সাড়া আপনাদের দেওয়া অবশ্যই আবশ্যক এবং প্রয়োজন। তো আজকের মূল অনেক আলোচনার বিষয় ছিল এবং বেশিরভাগ আজকে সেই অভিভাবকদেরকেই আনার প্রয়োজন ছিল এই অভিভাবক সমাবেশকে, যারা সর্বোপরি বাড়িতে থেকে প্রতিদিন নিয়মিত আমরা যে ছাত্রগুলো পড়াই সে ছাত্রদেরকে বাড়িতে গাইডলাইন দেয়, তাদেরকে আমাদের এখানে ডেকেই তাদেরকে কিছু আমাদের নুরানি মাদ্রাসার নিয়মতান্ত্রিক কার্যক্রম এবং পড়ালেখার তরিকা নিয়ম পদ্ধতি তাদেরকে সামনে উপস্থাপন করার প্রয়োজন ছিল। এটা আমরা বোধ করছিলাম, কিন্তু দুঃখের বিষয় তারপরও অনেক অভিভাবক আসে নাই। বেদে আমরা আমাদের যেই একটা টার্গেট বা পরিকল্পনা ছিল আপনাদের সামনে উপস্থাপনা করার, সেটা পর্যাপ্ত পরিমাণ উপস্থাপনা না করেই অল্প মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। আলোচনা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছেন, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, যাকে আমি অনেক সম্মান করি, আমার উস্তাদ যে রুড মসজিদের ইমাম সাহেব মৌলানা মুফতি তাওহিদুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি চলে এসেছেন। এজন্য আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলি যে আমরা জানি প্রত্যেকে যে এই মাদ্রাসাগুলো একসময় প্রতিষ্ঠা ছিল না, প্রতিষ্ঠান হিসাবে এরকম মাদ্রাসা ছিল না।
আগেকার যুগে বেশিরভাগ প্রতিষ্ঠান ছিল যে হয়তো গাছের নিচে কোনো একটা জায়গায় কিছু ছাত্র সমবেত হইয়া বা কোনো ছাত্র তার অভিভাবক তার ছেলেকে কোনো একজন উস্তাদের কাছে পাঠিয়ে যে কোনো বিষয়ে ধরেন এলমে নাহু এলমে সরফ যে কোনো বিষয়ে ভাষাগত জ্ঞান বা ইতিহাসগত জ্ঞান বা যে কোনো বিষয়ে জ্ঞান আগেকার যুগে অর্জন করতে কীভাবে যে একজন হুজুর একজন হুজুরের কাছে পাঠাতো, সে যেখানে শিক্ষা দেখ না কেন, সে যেখানে শিক্ষা পাঠদান করো, গাছের নিচে হোক বা তার বাড়িতে বা যেখানে হোক না কেন, সবাই 1 বছরের জন্য 2 বছরের জন্য বা কয়েক মাসের জন্য বা কয়েকদিনের জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে দিত। তেমন কোনো ঘন্টা, শ্রেণী, মাদ্রাসা, প্রতিষ্ঠান এগুলোর ব্যবস্থা ছিল না। শুধু ছিল যে একজন শিক্ষক থাকতো, ওই শিক্ষকের কাছে নিজের ছাত্রকে পাঠিয়ে দিয়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করত। কিন্তু যত দিন বা দুনিয়া সাংস্কৃতিক বা ভদ্রতার দিকে যাচ্ছে, আধুনিক হচ্ছে, ততই মানুষ সাংস্কৃতিক এবং বিভিন্ন নিয়মতান্ত্রিক শৃঙ্খলাকে বজায় রাখার জন্য এই প্রতিষ্ঠানকে একটা নিয়ম শৃঙ্খলায় নিয়ে আসতে চাচ্ছে। এই জন্য আজকে দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন শ্রেণী থাকে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত। এই দশম শ্রেণী পর্যন্ত যে শ্রেণী আছে, প্রত্যেকটা শ্রেণীর জন্য আবার আলাদা সিলেবাস আছে। কোনো শ্রেণীতে ভিন্ন কোনো শ্রেণীর সিলেবাস পড়ানো হয় না। প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর সিলেবাস পড়ানো হয় না, তৃতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণীর সিলেবাস পড়ানো হয় না, পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর সিলেবাস পড়ানো হয় না। ভিন্ন কোনো শ্রেণীতে ভিন্ন কোনো শ্রেণীর সিলেবাস পড়ানো হয় না, এটা অবশ্যই। হ্যাঁ, তবে বিষয় অনেক সময় একক ধরনের এক হতে পারে। যেমন এই শ্রেণীতে একটা সেন্টেন্স গঠনের জন্য বা বাক্য গঠনের জন্য ইংরেজিতে যেই শব্দগুলো বা ওয়ার্ডগুলো বা আর্টিকেলগুলো আছে, সেই বিষয়টা, সেই পড়াটা আরও সুসজ্জিত করে এবং আধুনিক করে এবং একটু কঠিন করে দ্বিতীয় শ্রেণীতে থাকতে পারে। একটা বিষয় শ্রেণীভিত্তিক বিভিন্ন শ্রেণীতে থাকতে পারে, কিন্তু এটা যত শ্রেণী উপরে যাবে তত বাড়বে, তত কঠিন হবে। যেহেতু ছাত্ররা বড় হচ্ছে এবং তাদের মেধাও বিকাশ হচ্ছে, এজন্য ছাত্রদের যেহেতু এই শ্রেণীভিত্তিক একটা শ্রেণী বৈষম্যতা বা শ্রেণী ভিন্নতা আছে, শ্রেণী ভিন্নতা অনুযায়ী সিলেবাস পাঠদান করতে হবে এবং এই পাঠদানের ভিত্তিতে ছাত্রদের মেধা বিকাশ হয় এবং মেধা বাড়তে থাকে। তো মূল আলোচনার যে বিষয় ছিল যে শ্রেণীভিত্তিক টার্গেট কি, যে আমাদের শ্রেণীগুলো করা হয়েছে দশম শ্রেণী পর্যন্ত। এই দশম শ্রেণী পর্যন্ত পড়ে একটি ছাত্র কি অর্জন করতে পারবে, এবং আমাদের নুরানি মাদ্রাসায় বিশেষ করে যে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রমের জন্য যে তৃতীয় শ্রেণী পর্যন্ত শ্রেণী করা হয়েছে, এই তৃতীয় শ্রেণী পর্যন্ত শ্রেণী করার প্রয়োজনটা কি এবং এই করার মাধ্যমে ছাত্ররা কি অর্জন করতে পারবে, এই হলো মূল আলোচনা। 1 নম্বর কথা হলো যে প্রথম শ্রেণীতে একটা ছাত্র পড়ার পর সে কি অর্জন করতে পারবে। 1 নম্বর, আমরা যদি ধরতে যাই আরবিতে আসি, একজন ছাত্র প্রথম শ্রেণী ক্লিয়ার করে ফেলছে, সমাপ্ত করছে, তার যোগ্যতা অর্জন হবে আরবির মধ্যে। 1 নম্বর হলো সে আরবি সব হরফ, আরবি যত হরফ আছে সব হরফ চিনবে এবং একটি আরবি হরফ আরেকটি আরবি হরফের সাথে কীভাবে মুরাক্কাব হয়, লাগলে কোন নিয়মে লাগবে এবং লাগার পর যে একটা লিখ্য রূপ বা অন্য রূপ হয়ে যায়, সেই রূপগুলো চিনতে পারবে এবং কোন কোন হরফ আরেকটা হরফের সঙ্গে মুরাক্কাব হয় না বা মিলিত হয় না, মুরাক্কাব হয় না, সেই হরফগুলো তারা চিনতে পারবে। মোট কথা, আরবি যে হরফগুলো আছে সেগুলো তারা পরিচয় পাবে এবং তারা সেগুলো যে কোনো জায়গায় দেখার সাথে সাথে চিনতে পারবে এবং সেগুলো বলার সাথে সাথে তারা মুখস্থ লিখে দেওয়ার যোগ্যতা অর্জন করবে। প্রায় 3টা যোগ্যতা একসাথে অর্জনের মাধ্যমে প্রত্যেকটা আমাদের নুরানি মাদ্রাসার সিলেবাস বা পাঠ বা যে শিক্ষা অধ্যায় শেষ হয়। আমরা ধরেন যে হরফ অধ্যায় আরবির মধ্যে ধরি, সে হরফ অধ্যায়টা সবাই বিশুদ্ধ নাম উচ্চারণের মাধ্যমে একরকম শিক্ষা দেওয়া হয়, বিশুদ্ধভাবে নাম উচ্চারণের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে যে তারা যে কোনো আরবি হরফ যে কোনো জায়গায় মুরাক্কাব হয়ে আসুক, মিলিত হয়ে আসুক বা অমুরাক্কাব হয়ে আসুক, দেখার সাথে সাথে চেনার যোগ্যতা অর্জন, এটা হলো 2 নম্বর।
তৃতীয় নম্বর হচ্ছে যে কোনো একটা হরফ দেখে দেখে যেভাবে আমরা লেখা শিখেছি বা বইয়ে যেভাবে আছে এইভাবে লেখার যোগ্যতা অর্জন। তৃতীয় নম্বর হচ্ছে যে কোনো একটা হরফ মুখস্থ বলার সাথে সাথে আমি বললাম যে তোমরা ছা বা জিম বা তা লিখে দাও, এভাবে মুখস্থ লিখে দেওয়ার যোগ্যতা অর্জন। এভাবে এই চারটা যোগ্যতা অর্জন করার মাধ্যমে আমাদের প্রতিটা পাঠ এবং প্রতিটা অধ্যায় শেষ করা হয়। এবার আপনারা বুঝতে দেখেন আপনাদের ছাত্ররা যারা আমাদের হাতে দিয়েছেন তারা কতটুকু মেধাবী এবং এই মেধাবী কতটুকু মেধাবী। সর্বোপরি দেখা যায় একটি ক্লাসের মধ্যে 4 বা 5 জন ছাত্র মেধাবী থাকে বা 6-7 জন থাকে, এর চেয়ে বেশি থাকে না। তো যারা অমেধাবী আছে, যারা মেধাবী নয়, তো এদেরকে আমাদেরকে প্রথম ধাপ যেটা বলছিলাম বিশুদ্ধ উচ্চারণের জন্য অনেক সময় চলে যায়। একটা হরফ তাদের মুখ থেকে বিশুদ্ধ উচ্চারণে বের করার জন্য অনেক সময় চলে যায়, অনেক কষ্ট করতে হয়। একবার নয়, দুইবার নয়, হাজারবার চেষ্টা করতে হয় শুধু একটা শব্দ উচ্চারণের জন্য। এবার দ্বিতীয় নম্বর বিষয় আছেন যে এই শব্দটা যে কোনো জায়গায় যে কোনো কোরআন শরীফের মধ্যে দেখলে চিনার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয়, এটার জন্য তাদের অনেক প্র্যাকটিক্যাল করতে হয়, এটার জন্য অনেক সময় চলে যায়। তৃতীয় নম্বর যে বিষয় হচ্ছে যে তারা এগুলো লিখতে জানা, যে হরফটা বই থেকে দেখে দেখে যেভাবে আমরা লেখা শিখাই সেভাবে লিখতে জানা। এই লেখা শেখানোর জন্য তাদের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। তাহলে দেখেন একটা অধ্যায়ের পিছনে কত সময় লাগবে একটা অধ্যায় শেষ করতে। এরপরে চতুর্থ নম্বর বিষয় হচ্ছে যে তারা মুখস্থ লিখতে পারা। যেমন আমি একটা হরফ বললাম, সে তো দেখে দেখে লিখতে জানে, কারণ মুখস্থ কীভাবে লিখতে পারবে? আমি একটা হরফ বললাম, এটা লেখার জন্য কি যোগ্যতা অর্জন করতে হবে? এই তো গুলো যোগ্যতা একসাথে যদি একটা পাঠের মধ্যে অর্জন করে, সেই ছাত্রটা 10ম শ্রেণী পর্যন্ত যদি এভাবে শ্রেণীভিত্তিক টার্গেট অনুযায়ী তাদের সেই টার্গেটগুলো বাস্তবায়ন করা হয়, একটা ছাত্র তারা সে না বুঝবে কি আছে, সে না পারার কি থাকতে পারে, অবশ্যই সব কিছু বুঝবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলো যদি আমরা যেভাবে চাই এভাবে যদি কার্যকর বা বাস্তবায়ন করতে চাই একটি শ্রেণীর মাঝে, তাহলে আমাদের দেখা যায় যে প্রথম শ্রেণীতে যে সিলেবাস আছে এই সিলেবাসটা পড়াতে প্রায় 2 বছর সময় লাগবে। 2 বছর সময় লাগবে। তাহলে 1 বছরের মধ্যে এই সিলেবাস ক্লিয়ার করা কীভাবে সম্ভব? যদি পারে শিক্ষক, অভিভাবক, যে আমাদের আগে আমার পূর্বে যে শিক্ষক আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন, প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, এই 4টা জিনিস যদি অ্যাক্টিভ হয় পূর্ণাঙ্গভাবে, তারা সর্বোপরি 100% ত্যাগ যদি মাদ্রাসার জন্য দেয়, ছাত্রের পিছনে দেয়, তাহলে ছাত্ররা অবশ্যই এই যে 1 বছরের সিলেবাস আছে 4টা যোগ্যতা অর্জনের মাধ্যমে একসাথে এই সিলেবাসগুলো শেষ করা যাবে। এই জন্য যেই 4টা বিষয় বলছিল আমার পূর্বের হুজুর, প্রতিষ্ঠানে কোনো দুর্বলতা থাকতে পারবে না। আমরা আশা করি এখানে প্রতিষ্ঠানে কোনো দুর্বলতা নাই। কি লাইটের ব্যবস্থা নাই? লাইটের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, বসার ফ্লোরের ব্যবস্থা আছে, যা কিছু চক, স্লেট, খাতা, কলম সব কিছুর ব্যবস্থা তো অবশ্যই আছে মাদ্রাসার। তাহলে দেখা যায় প্রাতিষ্ঠানিক কোনো দুর্বলতা বা কোনো ঘাটতি নেই। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে শিক্ষক বলতে আমরা এখানে এই মাদ্রাসায় চাচ্ছি হাজারো, যত খরচ হোক না কেন, যত ব্যয় হোক না কেন, যত টাকা লাগুক, যে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যোগ্যতা সম্পন্ন শিক্ষক রাখার চেষ্টা করছি। শুধু যোগ্যতা সম্পন্ন নয়, অনেক সময় দেখা যায় অনেক প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকে কিন্তু যোগ্যতা মেহনত থাকে না। শিক্ষক যোগ্য কিন্তু মেহনত থাকে না। অনেক জায়গায় দেখা যায় হুজুর মাশাআল্লাহ অনেক বড় হুজুর, আল্লাহু আকবার, মানে সব ক্ষেত্রে সব সমাধান দিতে পারে, কিন্তু তার মাধ্যমে ছাত্র উঠছে না কেন? যোগ্য মেহনত থাকতে হবে। তাহলে শিক্ষকের জন্য 2টা গুণ থাকতে হবে, যোগ্য শিক্ষক, যোগ্য মেহনত থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যোগ্য মেহনত আছে বলে আশা করছি, কেননা আমাদের যোগ্য মেহনত আছে বলে তো অনেক সময় আমাদেরকে গালি শুনতে হয় যে আসর পর্যন্ত ক্লাস করার কী প্রয়োজন আছে, ওরা তো অতসব নার্সারি প্রথম শ্রেণীতে পড়ে, আসরের পরে ক্লাস করার কী প্রয়োজন আছে, এত ছাত্ররা মাথায় এরা এত কিছু নিতে পারবে, গালি শুনতে হয়। তাহলে গালি শোনা অর্থ এই যে আমরা এখানে যোগ্য মেহনত আছে, তাহলে যোগ্য শিক্ষক এবং যোগ্য মেহনত এই 2টা জিনিস আমাদের প্রতিষ্ঠান আছে। আর দ্বিতীয় 2টা বিষয় যেটা হলো আপনাদের, সেটা হলো ছাত্রছাত্রী এবং অভিভাবক। এই 2টা জিনিস আপনাদের করণীয়। এই 2টা জিনিসের মধ্যে যা করণীয় এগুলো আপনাদের করতে হবে। আমরা যদি আমাদের বিষয়গুলো ক্লিয়ার করি আর আপনাদের বিষয়গুলো যদি আপনারা ঘাটতি রেখে দেন, তাহলে কোনোদিন আমাদের চাওয়া এভাবে বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে ছাত্রছাত্রীদের জন্য যা করণীয় আমাদের পূর্বের হুজুর আপনাদেরকে লিস্টের মাধ্যমে যে বলেছেন, খাতাপত্র সব শ্রেণীর মাধ্যমে আপনাদেরকে এগুলো সর্বোপরি
মানে তাদেরকে তৈরি রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে। তাহলে আপনারা অবশ্যই এগুলো তৈরি রাখবেন এবং গাইডলাইন দিবেন যে তারা কি করছে না, কতটুকু পড়ছে বা পড়ছে না, তারা লিখছে কিনা, এগুলো আপনারা গাইডলাইন দিবেন। এরপরের বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীর ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে মেধাবী অমেধাবী যারা মানে একটু অমেধাবী, তাদের ক্ষেত্রে আমরা মেহনত করার জন্য ইনশাল্লাহ এখনো পর্যন্ত আলাদা একটা মানে ক্লাসের মধ্যে সময় নিয়ে তাদের পিছনে মেহনত করা হয়। আপনাদের ত্যাগ এবং আপনাদের কুরবানির মাধ্যমে, আপনাদের আন্তরিকতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরও এই মেধাবী অমেধাবী ছাত্রদেরকে নিয়ে মেহনত করার আরও এই সময়টা বাড়াতে পারি। এটা আপনাদের আন্তরিকতার উপর নির্ভর করবে। এই জন্য ছাত্রছাত্রীর ক্ষেত্রে যা করণীয় আপনারা অবশ্যই তা পালন করবেন এবং তৈরি করবেন। এরপর বিষয় হচ্ছে যে অভিভাবকের ক্ষেত্রে যা করণীয়, আপনারা যেহেতু অবশ্যই প্রত্যেকে বিভিন্ন যাবতীয় কার্যক্রমে বাড়ির প্রয়োজনে যারা অভিভাবক আছে তারা নিজের কর্ম ব্যস্ততায় থাকে, এই জন্য আপনাদের প্রতি ততটুকু ব্যস্ত ছাপ দিব না, কিন্তু যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। তারা উপস্থিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এবং অভিভাবকের ক্ষেত্রে কোন গুণগুলো থাকতে হবে এগুলো আমাদের পূর্বের হুজুর আলোচনা করেছে। তেমন কিছু বিষয় আলোচনা করার আমার প্রয়োজন এবং আমি প্রয়োজন মনে করছি না। শুধু এতটুকু বলি যে এই 4টা বিষয় যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমি যে শ্রেণীভিত্তিক টার্গেটের আলোচনা করছিলাম সেই শ্রেণীভিত্তিক টার্গেট কার্যক্রমেও বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই হবে। তাহলে প্রথম নম্বর কথা গেল যে আরবির মধ্যে কোন যোগ্যতা অর্জন করতে হবে। তো এর পরবর্তীতে প্রথম শ্রেণীতে আরও যোগ্যতা আছে আরবির মধ্যে, যে প্রত্যেকটা আরবি হরফের পরিচয় তারা জানলো। এর পরবর্তী বিষয় হলো প্রত্যেকটা আরবি হরফকে যেই হরকত আছে মানে জবর জের পেশ বলা হয়, এগুলি দিয়ে বিশুদ্ধ উচ্চারণ করতে পারে কিনা এবং বিশুদ্ধ উচ্চারণে লিখতে পারে কিনা দেখে এবং বিশুদ্ধ উচ্চারণে মুখস্থ লিখতে পারে কিনা, এই যোগ্যতাগুলো অর্জনের মাধ্যমে জবর জের পেশ দিয়ে হরকতের উচ্চারণের মাধ্যমে শেষ করা হয়। এরপর আমাদেরকে কোরআন শরীফের মধ্যে যেই কায়দা আছে কায়দাগুলি শেখানো হয়, যে মদের হরফের কায়দা, যে লিন হরফের কায়দা, মদমুর দর্শকারের কায়দা, জজম কলকলার কায়দা, তাসদিদের কায়দা, ওয়াজিব গুন্না এবং নুন সাকিন তানবিনের কায়দা, লফজাল্লা রফুর বারিক এবং রফুর বারিক, এভাবে প্রায় 13-14টা বিষয় প্রথম শ্রেণীতে শিক্ষা দেওয়া হয়। এই প্রথম শ্রেণীতে 13-14টা বিষয় যদিও বা আরবির মধ্যে এই 4টা যোগ্যতা অর্জনের মাধ্যমে, যে আমি বলছিলাম প্রথমে যে তারা প্রত্যেকটা বিষয়ে বিশুদ্ধ উচ্চারণ, প্রত্যেকটা বিষয় দেখে লিখতে পারার অর্জন, প্রত্যেকটা বিষয় যে হুজুরে যেভাবে শিখেছে এবং মুখস্থ লেখার অর্জন, এই 4টা অর্জনের মাধ্যমে যে প্রত্যেকটা বিষয় শেষ করতে হবে। এই জন্য অনেকে আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যে হুজুর আমার ছেলে যে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী শেষ করছে এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারে না। আমাদের এখানে কোরআন শরীফ হলো মূল, এটা তৃতীয় শ্রেণীতে পড়তে পারবে। তৃতীয় শ্রেণী শেষ করার পর একটা ছাত্র কোরআন শরীফ, শুধু কোরআন শরীফ নয় যে কোনো আরবি বই দেন ইনশাল্লাহ আরবি বই পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারবে। যে একটা নিয়ম যেভাবে আছে তাদেরকে যেভাবে শিখিয়েছি যে কোনো আরবি পড়ার জন্য তারা যোগ্যতা অর্জন করতে পারবে। এই জন্য আমাদের এখানে কোরআন শরীফ পড়ার জন্য কোরআন শরীফ একদম শুরুতে দেওয়া হয় না। প্রথম শ্রেণী থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত এই যে 13টা বিষয় বলছিলাম কোরআন শরীফের কায়দা, প্রায় 13-14টা বিষয় তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আলাদাভাবে এগুলো আছে। এই 13টা বিষয় কোরআন শরীফ পড়ার জন্য যে 13-14টা বিষয়ের মধ্যে কায়দার মধ্যে পারফেক্ট হতে হবে, তাদেরকে যোগ্য হতে হবে, তখন এরপরে তারা কোরআন শরীফ পড়তে পারবে। তাহলে এই তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লে একটা ছাত্র যে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লে অবশ্যই সে কোরআন শরীফ পড়ার যোগ্যতা অর্জন করতে পারবে। তৃতীয় শ্রেণী পড়ার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোদিন যদি আপনারা জিজ্ঞেস করেন যে তারা কোরআন শরীফ পড়তে পারে কিনা, এটা আমরা উত্তর দিব যে পারবে না, কারণ সে এখনো পর্যন্ত কারিগরের মধ্যে পারফেক্ট হয় নাই। এটা তো আরবির মধ্যে গেলাম। দ্বিতীয় নম্বর বিষয় যে বাংলার মধ্যেও সে একই রকমের মেহনত চলে, যে 4টা মেহনতের মধ্যে বর্ণের পরিচয় এবং বর্ণের বিশুদ্ধ উচ্চারণ, বর্ণ দেখে যেভাবে হুজুর লিখেছে সেভাবে লিখতে পারা এবং বর্ণ যেভাবে হুজুর পড়াইছে হুজুরের মুখ থেকে বলবে সেভাবে মুখস্থ লেখার যোগ্যতা অর্জন। এই 4টা যোগ্যতা অর্জনের মাধ্যমে বাংলার মধ্যেও কয়েকটা বিষয় আছে, যে বর্ণ পরিচয় এবং স্বরবর্ণের পরিচয়, স্বরচিহ্নের পরিচয় এবং এর পরবর্তীতে আছে ফলার বর্ণ
এরপর আছে যুক্তবর্ণ। এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো প্রথম শ্রেণী থেকে নিয়ে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শেষ। এই দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর একটা ছাত্র বানান, বাংলার মধ্যে যে কোনো বানান দিলে সে একটা বাংলা বানান দেখে দেখে যে কোনো হরফ, তিনটা শব্দ, তিনটা হরফ, তিনটা বর্ণ যদি একসাথে যুক্ত হয়, সে তিনটা বর্ণের যুক্ত রূপ চেনার যোগ্যতা অর্জন করবে। কিন্তু এই যোগ্যতা অর্জন করার পিছনে মেধাবী ছাত্র অমেধাবী ছাত্রদেরকে মিলিয়ে এবং যে আমাদের চারটা যোগ্যতার কথা বলছিলাম, এই চারটা যোগ্যতাকে একসাথে চালিয়ে নিয়ে আমাদেরকে ছাত্রদেরকে তোলার জন্য অনেক সময় চলে যায়। এরপরেও দেখা যায় যে এই কিছুদিনের জন্য কয়েকজন ছাত্র আসে নাই, একসাথে একদিন একজন অনুপস্থিত থাকে, দুজন অনুপস্থিত থাকে, তা নয়, শুধু 3-4 জন মানে এরা পালাক্রমে দেখা যায় যে অনুপস্থিত আছে। তাহলে আমরা যে এই 3-4 দিন একটা পাঠ শিক্ষা দিলাম 4টা যোগ্যতার মাধ্যমে, ওই ছাত্ররা পায় নাই। এখন এরপর যদি আমি 1 সপ্তাহ পরে ওই পাঠটা আবার পিছনের সবকটা হাজিরা নিই, তখন দেখা যায় যে কয়েকজন দুর্বল আছে। এখন আমাদের ইচ্ছা হয় যে যাক, সমস্যা হয় কি, ওরা উপস্থিত আছে, কী হয়েছে, আমরা আর একটু ওদেরকে নিয়ে মেহনত করি। এখন দেখা যায় ওদেরকে নিয়ে মেহনত করতে হবে, এভাবে যেতে 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 সিলেবাসটা যত দিন দিন যায় পিছনে চলে যেতে আছে। তো দেখা যায় কি, এরকম অনুপস্থিত থাকার কারণে আমাদের যে সিলেবাস বা আমাদের যে ছাওয়া আছে, এটা আমরা বাস্তবায়ন করতে পারছি না। এই জন্য প্রত্যেকের উপস্থিত থাকার জন্য এটা আমাদের সর্বোপরি আপনাদের উপর একটা আদেশ বা বিনীত অনুরোধ থাকবে। এরপরে গণিতের মধ্যে বলতে গেলে অনেক বিষয় আলোচনা আছে, বা প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা আলোচনা আছে, যে তারা সংখ্যা চেনে কিনা, সংখ্যা পরিচিতি, আবার সংখ্যা বানান, সংখ্যা দেখে দেখে লিখতে জানা বিশুদ্ধভাবে, সংখ্যা মুখস্থ লিখতে পারে কিনা, এবং শব্দ অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, সংখ্যার স্থানীয় মান অনুযায়ী তারা সংখ্যা চিনে কিনা, এবং সংখ্যা দ্বারা মুখস্থ লিখতে পারে কিনা, যে কোনো একটা কথায় লেখা সংখ্যা তারা সংখ্যায় লিখতে পারে কিনা, যে কোনো একটা সংখ্যায় লেখা সংখ্যা তারা বানানে লিখতে পারে কিনা, এবং যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, পাশাপাশি যোগ, পাশাপাশি বিয়োগ, যোগ অঙ্কের খালিঘর পূরণ, বিয়োগ অঙ্কের খালিঘর পূরণ, বর্ণনামূলক যোগ বিয়োগ ভাগ গুণ ইত্যাদি সব কিছুর মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে। 3য় শ্রেণী পর্যন্ত পড়লে একটা ছাত্র জ্যামিতি বলেন, যে আমাদের একটা নতুন গাণিতিক প্রক্রিয়া, এই নতুন গাণিতিক প্রক্রিয়ার মধ্যেও মোটামুটি 3য় শ্রেণী পড়ার মাধ্যমে একটা ছাত্র মোটামুটি যোগ্যতা অর্জন করবে জ্যামিতির মধ্যে। এবং গণিতের মধ্যে কিন্তু পারফেক্ট একজন ছাত্র 5ম শ্রেণী পড়লে যে যতটুকু যোগ্যতা অর্জন হয় না, ততটুকু যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের অবশ্যই অর্জন করতে হবে। এবং এইভাবে আমাদের প্রত্যেকটা পাঠদান দেওয়া হয়। এর জন্য যে আমাদের 3য় শ্রেণী পর্যন্ত পড়লে বাংলা, আরবি, গণিত বা যে বিষয়গুলো আছে, ইংরেজি, প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু একইভাবে আমরা পাঠ দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। কিন্তু তারপরেও আমরা দেখছি অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থতা অনুভব করছি। এজন্য এই ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য আজকের এই অভিভাবক সমাবেশের আয়োজন। তো এই অভিভাবক সমাবেশের পক্ষ থেকে আপনাদের উপর যা যা করণীয় বা কাজ কর্মসূচি আপনাদেরকে যা দেওয়া হবে, অবশ্যই তা আপনারা পালন করবেন বলে আমরা আশাবাদী। এরপরের বিষয় হচ্ছে, আমরা এখানে যেহেতু শিক্ষকরা যত কষ্ট হোক হাজারো মেহনত করার জন্য প্রস্তুত আছি এবং রাজি আছি। এই জন্য আমরা মেহনত করব আমাদের নিয়মতান্ত্রিক মেহনত অনুযায়ী। এখন অনেক সময় দেখা যায় যে অনেক অভিভাবক আছে যে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা তাদের ছেলে সন্তানদেরকে বহিরাগত শিক্ষক দিয়ে প্রাইভেট বা বিভিন্ন কিছু পড়ায়। আমরা আজকে থেকে এই অভিভাবক সমাজের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে এই প্রাইভেটের মাধ্যমে আপনাদের কোনো ছাত্রের কোনো রকমের ফায়দা হচ্ছে না। এটা যদি আমার সাথে আপনাদের কোনো মত বিনিময় থাকে, তাহলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে এটা জেনে নেবেন কেন হচ্ছে না। এটা আমি হাজারো যারা প্রাইভেট করে ছাত্রদের থেকে পরীক্ষা নিরীক্ষা নিয়েছি, পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পর যাচাই বাছাই করার পর আপনাদেরকে বলতেছি যে তারা কোনো ফায়দা হচ্ছে না। কারণ যারাই
আপনাদের ছাত্রদেরকে পড়াই, তাদের মধ্যে পর্যন্ত আমাদের যে নিয়মতান্ত্রিক মেহনত করি সেই নিয়মতান্ত্রিক সম্পর্কে কোনো ধারণা নেই এবং তারা সে যোগ্যতা সম্পন্ন নয়। একটা যোগ্যতা সম্পন্ন নয়, দ্বিতীয়ত নিয়মতান্ত্রিক মেহনত করতে পারবে না যে আমাদের এখানে মেহনত করি। ফলে তারা নুরানির কোনো কার্যক্রমে বুঝে না। এই জন্য আপনাদের ছাত্রকে দিবেন, তারা শুধু তাদের নিয়মতান্ত্রিকভাবে পড়াইবে, একটা বর্ণের বিশুদ্ধ উচ্চারণ পর্যন্ত শিখাতে পারে না, ইংরেজিতে একটা লেটারের বিশুদ্ধ উচ্চারণ পর্যন্ত শিখাতে পারে না। এখানে আমরা যা শিখাই তা এরপর দিন যা হাজিরা নিই, এরপরে তারা এগুলোই হাজিরা দেয়, এগুলোই পারে, যেগুলো পারে না সেগুলোই পারে না। এই জন্য আমি যারা মহিলারা আছেন, বিশেষ করে অভিভাবিকা, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কথাগুলো আপনাদের জন্যই। এই জন্য আপনাদের অনেক উপকার হতে পারে, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ছাত্র অনুষ্ঠান করিও না। তো বলছিলাম, মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনারা কোনো ছাত্রদেরকে পড়াইবেন না। যদি পড়াতে হয়, কোনো ছাত্র দেখা যায় যে তারা দুর্বল, এটা সর্বোপরি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানাবেন, শিক্ষকদেরকে জানাবেন এবং শিক্ষকরা অতি শীঘ্রই কোনো দ্রুত ব্যবস্থা নেবে যে সেই তাদের দুর্বলতা কীভাবে কাটিয়ে আনা যায়। এটার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। এই জন্য আপনারা নিজ উদ্যোগে, বহিরাগত নয়, শুধু আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে দিয়েও এই প্রাইভেট পড়ানোর জন্য অনুমতি নেই। আমাদের মাদ্রাসার শিক্ষক দিয়ে পর্যন্ত মাদ্রাসার যে মেহনত হয় সেই মেহনতের উপর নির্ভর করে ইনশাল্লাহ আপনাদের ছাত্ররা অবশ্যই উঠে যাবে ছাত্ররা। কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে। প্রথম শ্রেণীতে পড়ে এখনো পর্যন্ত আপনারা যদি বলেন যে তারা সব কিছু পারে না কেন, এটা অবশ্যই এই প্রশ্ন আমাদেরকে কোনোদিন করবেন না। তৃতীয় শ্রেণী পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। আমি একটা ফলাফল দিই যে আজকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যারা পড়তেছেন এবং দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যারা পড়তেছেন ধৈর্য ধারণ করে, এই মাদ্রাসায় একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই অনেকেই মাদ্রাসা থেকে ছাত্রদেরকে সরাই ফেলছিল। আজকে দেখছি সেই ছাত্ররা এখানে অনেক বাধ্য হয়ে এখানে ফুরকানিয়ার মধ্যে আসে। তাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা নিয়ে দেখি যে তারা যখন এই মাদ্রাসা থেকে গিয়েছিল, তারা যতটুকু যোগ্যতা সম্পন্ন ছিল তার চেয়ে অনেক গাধা হয়ে আসছে, এখানে তার চেয়ে অনেক নিম্নমানের হয়ে আসছে। তো আমরা তাদের পিছনে এখন মেহনত করার জন্য আর আগ্রহীও নয়, কারণ তাদের পিছনে যে মেহনত করার আগ্রহী যদি হয় আমরা, তাহলে তাদের পিছনে একটা লম্বা সময় মেহনত করতে হবে, প্রায় 2-3 বছরের সময় দিয়ে। তো যারা এখান থেকে ছাত্ররা সরাই ফেলছে তারা কতটুকু ক্ষতি হয়েছে অভিভাবকরা হয়তো মোটামুটি অনুভব করছে এবং আমরা তো স্পষ্ট দেখছি। কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাজারো পরিস্থিতিকে মোকাবেলা করে এই মাদ্রাসায় ছাত্রদেরকে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ তারা ভালো ফলাফল করছে। এখানে আমি এটা বুকে হাত থেকে বলতে পারবো যে এই প্রতিষ্ঠানের মধ্যে প্রায় দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী যারা ছাত্র আছে এদের মতো যোগ্যতা সম্পন্ন অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো পাবেন না। এমনকি আমাদের তৃতীয় শ্রেণী শেষ করার পর যে ছাত্ররা হয় অন্য পতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ছাত্রদের সমান হয়। অনেক সময় আমি পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের পর্যন্ত আমাদের যে দ্বিতীয় শ্রেণীর সিলেবাস আছে সেই সিলেবাস থেকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখেছি, আমি পরীক্ষা নিয়েছি, তারা একটা শব্দ পর্যন্ত বলতে পারে নাই। তার কি বোঝা যায়? অথচ ওরা অন্যান্য প্রতিষ্ঠানের নাম করা বা অনেক মেধাবী ছাত্র। তো এরা যদি এগুলো না পারে, কোন বিষয়ে তারা যোগ্যতা হয়ে তারা 7 ক্লাসের মধ্যে উত্তীর্ণ হয়েছে? তাহলে এখান থেকে বোঝা যায় যে এখানের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ছাত্র অন্যান্য মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রের সমান। এই জন্য আপনারা কোনো প্রাইভেট পড়াবেন না এবং ধৈর্য ধারণ করে আমাদের যে কর্মসূচি বা শিক্ষা পাঠদান পদ্ধতি আছে সেই পাঠদান পদ্ধতিকে অনুসরণ করানোর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ পাঠদান করবেন। তো আমাদের এখানে যে মেহনত হয় সেই মেহনত আবার কিন্তু 100 না, আমরা বলতে পারবো যে 60%, মানে 100 ভাগের 60 ভাগ। আমরা হাজার মেহনত করছি, এরপরেও 100 ভাগের 60 ভাগ কিন্তু আমরা যদি 100 ভাগ মেহনত ছাত্রদের পিছনে দিতে পারি তাহলে ছাত্ররা কিন্তু আরও অনেক এগিয়ে যাবে। তো আপনাদের কারণে হয়তো বিভিন্ন দুর্বলতার কারণে, খাদ্যের কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। তো আজকের অভিভাবক সমাবেশের পক্ষ থেকে যা কিছু জানানো হবে আপনাদেরকে, এগুলো অবশ্যই আপনারা করবেন। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো ইনশাল্লাহ আমরা সবাই মনোযোগ সহকারে শুনেছি এবং আমরা সবাই পালন করার চেষ্টা করব। আমার হুজুর যেহেতু চলে আসছে, অনেকক্ষণ পর্যন্ত কথা বলে ফেলছি হুজুরের সামনে। আমি হুজুরের কাছে যে বেয়াদবিমূলক আচরণ হয়ে থাকলে তাহলে ক্ষমার প্রার্থনা করছি। আমি সবার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।